খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত। ব্রিটিশ চিকিৎসক ঢাকায়, মেডিকেল বোর্ডের বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী মন্তব্য রিজভীর। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পনার অভিযোগ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বিগ্ন এনসিপি। সিইসির সঙ্গে বৈঠক, তফসিলের আগে আবারও দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান। কোন বাহিনীর নয়, বিচার হচ্ছে অভিযুক্তদের। গুমের বিচারে ট্রাইব্যুনাল। হাসিনা সহ 17 আসামির অভিযোগ গঠনে শুনানি শুরু। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। সকাল 10টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার 72 ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এরপর যুক্তরাজ্য, চীন সহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 12 ঘণ্টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন। গতকাল রাতে 3 বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। এদিকে দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ কি ধরনের তথ্য আপনারা জানতে পেরেছেন, আর এই মুহূর্তে কোনো বিশেষ কেউ তাকে দেখতে এসেছেন কিনা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল সকালে এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তিনি দুপুর নাগাদ বের হয়ে যান। আমরা যতটুকু জানতে পেরেছি যে আবারও তিনি রাতে আসতে পারেন। সেই সঙ্গে চীনের যে চিকিৎসকদের প্রতিনিধি দল রয়েছে তারাও এই রাতে আসবেন বলে আমরা যতটুকু সম্ভব তথ্য জানতে পেরেছি। আর এখন এভারকেয়ার হাসপাতালের যে নিরাপত্তা সেটি অনেকটাই জোরালো করা হয়েছে কিছুক্ষণ আগে। এতে করে বোঝা যাচ্ছে যে কোনো ভিআইপি এভারকেয়ার হাসপাতালে আসছেন এমনটাই মনে হচ্ছে, যদিও বা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে জানিনি, কিন্তু তারপরও হাসপাতালে বাইরের তৎপরতা দেখে মনে হচ্ছে যে এমন অবস্থা। আর এই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে মেডিকেল বোর্ড বসার কথা সেটি রাতে বসবে। প্রতিদিনই মেডিকেল বোর্ড বসে, এরপরে আমাদেরকে আপডেট তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাংবাদিকদেরকে জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পরে যদি মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার পরিস্থিতি রয়েছে, তাহলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হবে। আর বিদেশে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি বিএনপি রেখেছে বলে গতকাল ডাক্তার জাহিদ সাংবাদিকদেরকে জানান। আর সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা দেখছি। এখানে যেমন বিএনপির দলীয় নেতাকর্মীরা আসছেন, সেই সঙ্গে আসছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটি কথা, দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তিনি যে লড়াই করেছেন, সেই গণতন্ত্রের যাত্রার নেতৃত্ব তিনি দেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন 1983 সালে খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে আসেন, এরপর থেকেই তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছেন। 1983 সালে সরাসরি রাজনীতিতে আসার পরে তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে তিনি রাজপথে সরাসরি আন্দোলনের নেতৃত্ব দেন এবং সেই আন্দোলনের মুখে পরবর্তীতে 1991 সালে বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে। এরপরে আবার 2009 সালের পরে বাংলাদেশ স্বৈর শাসনের কবলে পড়ে। সেই স্বৈরাচারের বিরুদ্ধেও খালেদা জিয়া সংগ্রাম করে গিয়েছেন। এর ফলশ্রুতিতে 2018 সালে তাকে
মিথ্যা মামলায় তাকে জেলে নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষ বলছেন যে সেখানে স্লো পয়জনিং করে খালেদা জিয়াকে ধীরে ধীরে অসুস্থ করে তোলা হয় এবং যার পরিণতিতে আজকের এই খালেদা জিয়াকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তারা একটি বিষয় বলছেন, খালেদা জিয়া দ্রুত সুস্থতা লাভ করুক। আর সব মিলিয়ে বলা চলে যে এভার কেয়ার হাসপাতালের সামনে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। যেহেতু খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, তার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ এর সদস্যরা রয়েছেন, আর গেটের বাইরে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে এখন এখানে আসা মানুষের একটাই আশা যে দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। এই সুস্থতার সংবাদই এখানে আসা মানুষদের মুখে হাসি ফোটাবে। জি নূর আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে। ভালোবাসা, শ্রদ্ধা আর রাজনৈতিক সম্মানের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া। গণঅভ্যুত্থানের পর মুক্ত মানব হিসাবে সেনানিবাসে তার প্রথম জনসমক্ষে উপস্থিত থেকে শুরু করে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা, প্রতিটি মুহূর্তেই অগণিত মানুষের আবেগের ঢল। আর সাম্প্রতিক অসুস্থতায় তাকে ঘিরে উদ্বেগে সারা দেশ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রার্থনা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসেন জনগণের মাঝে। গণঅভ্যুত্থানের পর মুক্ত মানব হিসেবে জনসম্মুখে খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ মিলে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। 2024 সালের 21 নভেম্বরের অনুষ্ঠানে তাকে শ্রদ্ধাবনত সম্মান জানান দেশের শীর্ষ সামরিক, বেসামরিক কর্মকর্তা ও দেশের বিভিন্ন দলের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এরপর মুক্ত রাজনৈতিক আবহে লন্ডনে তার চিকিৎসা যাত্রায় লাখো জনতা নেমে আসেন রাজপথে তাকে বিদায় জানাতে। বিশেষ সম্মান জানিয়ে কাতারের আমির পাঠান রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তায় গণমানুষের অকৃত্রিম ভালোবাসার ঢল নামে সড়কের পুরোটা জুড়েই। একই অবস্থা ফিরে আসার সময়ও বিমানবন্দর সড়কের দুই পাশে অগণিত মানুষ জড়ো হয়। বিএনপি চেয়ারপারসনের দেশে ফিরে আসাকে স্বাগত জানিয়ে অবস্থান নেন তারা। সবশেষ 21 নভেম্বর আবারও খালেদা জিয়ার দেখা মেলে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসে। আবারও এক অভাবনীয় দৃশ্যের অবতারণা। দলমত নির্বিশেষে সবার ভালোবাসা আর অতল শ্রদ্ধায় সিক্ত খালেদা জিয়া। সেনানিবাসের অনুষ্ঠান থেকে ফিরেই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অবস্থা সংকটাপন্ন হলে তাকে দেখতে যান সব দলের শীর্ষ নেতারা। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানও এভার কেয়ার হাসপাতালে ছুটে যান খালেদা জিয়ার অবস্থার অবনতির খবর শুনে। এরই মধ্যে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তায় মোতায়েন হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। এর আগে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দেন। নেট দুনিয়ার টাইমলাইন জুড়ে তার আরোগ্য কামনার দোয়া আর প্রার্থনা। খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় উদ্বেগ, উৎকণ্ঠা গোটা জাতির। সুস্থতা কামনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রার্থনা যেন সুস্থ হয়ে আবারও খালেদা জিয়া ফিরে আসেন জনগণের মাঝে। দীর্ঘ 44 বছরের রাজনৈতিক জীবনে সীমাহীন প্রতিকূলতার মাঝেও বেগম খালেদা জিয়ার অনড় অবস্থান, ধৈর্য আর সহনশীলতা তাকে নিয়ে গেছে রাজনীতি, দলমত সবকিছুর ঊর্ধ্বে এক অনন্য উচ্চতায়, দেশের অভিভাবকের আসনে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মন্তব্য করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে তাকে অসুস্থ করা হয়েছিল। রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মঈন খান আশা প্রকাশ করেন, আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন বেগম খালেদা জিয়া। তার অবস্থা এখনও সংকটময়। নিয়মিত বসছে মেডিকেল বোর্ডের বৈঠক। ধর্ম, বর্ণ নির্বিশেষে পুরো জাতি তার সুস্থতার জন্য দোয়া করছেন।
দেশনেত্রীর সুস্থতার জন্য রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া কামনা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার নির্যাতনেই আপোষহীন নেত্রীর জীবন আজ সংকটাপন্ন। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। এদিকে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত আরেক দোয়া মাহফিলে ডক্টর মঈন খান বলেন, খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য। তাদের ভালোবাসায় তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন, তার রাজনীতি করে গেছেন। এ সময় তার সুস্থতা কামনায় দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মঈন খান। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে, আর সেই ইতিহাসে একটি বড় ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী। একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোর্সে অংশ নেওয়া মোট 96 জন কোর্স সদস্যদের হাতে তুলে দেন সনদ। এরপর প্রধান অতিথির বক্তব্যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। In our national election and referendum in February. আগামী নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। Also a peaceful and festive. দেশের সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security. দেশের সংকটকালে জনগণের পাশে দাঁড়ানো এবং জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছে। Your continuous efforts during national crisis. সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। এছাড়া 3 বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক শান্তিতে অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সংবাদ সন্ধ্যার শুরুতেই আপনার সাথে কথা হচ্ছিল, তখন আপনি জানিয়েছিলেন যে বিশেষ কেউ আসতে যাচ্ছে, আপনার তাই মনে হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা দেখে, এবং এরই মধ্যে কিন্তু আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছেন। আপনি এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। 7:09 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এই এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, যে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, যদিও সকাল থেকেই পুরো হাসপাতালের সামনের ফটক থেকে শুরু করে হাসপাতালের ভেতরের ফটক পর্যন্ত পুরোটাই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা 7:09 এসেছেন, এখনও তিনি ভেতরে রয়েছেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলবেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি দেখবেন এবং চিকিৎসকদের সাথে কথা বলে তারপরে তিনি বের হয়ে যাবেন। আমরা দেখছি যে বের হওয়ার প্রস্তুতিও এর মধ্যে শুরু হয়েছে। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি সহ সকলেই দায়িত্ব পালন করছেন। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল ঢাকায় আসেন এবং সকালে তিনি ঢাকায় এসে সরাসরি এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। পরবর্তীতে দুপুরে তিনি এখান থেকে বের হন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন, খালেদা জিয়ার
চিকিৎসার পর্যবেক্ষণ করেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আবার রাতে আসবেন। সেই সঙ্গে চীনের যে চিকিৎসকদের প্রতিনিধি দল আছে তারাও রাতে এভার কেয়ার হাসপাতালে আসবেন। আর মেডিকেল বোর্ড বসার কথা সেটা এখনো বসেনি, রাতে বসবে বলে আমাদেরকে জানিয়েছে। এরপরে আমাদেরকে আপডেট দেওয়া হবে। তবে যতটুকু সম্ভব আমরা তথ্য পেয়েছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর আগে গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। এরপর থেকে খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতাল এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন। প্রায় 4 মাস লন্ডনে অবস্থানের পর গত 6 মে তিনি দেশে ফেরেন। আর আমরা যদি বলি এখানে সাধারণ মানুষ কিন্তু একদম সকাল থেকেই ভিড় জমাচ্ছে এবং তারা বলছে যে দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক এবং যে গণতন্ত্রের জন্য তিনি তার সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন সেই গণতান্ত্রিক অভিযাত্রা তার নেতৃত্বেই হোক বলে সাধারণ মানুষ বলছেন। এবং তারা আমরা দেখছি যে এখানে অনেকে দোয়াও করছেন, এখানে এসে দোয়া মাহফিল করছেন এবং যারা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয় তারা একদমই সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এখানে এসে জড়ো হচ্ছেন। নুরে আলম পিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। পক্ষপাতমূলক আচরণ করলে ইসির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ এবং কঠোর হবে এনসিপি, এই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তফসিলের আগে আবারও দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান তাদের। বুধবার সিইসির সঙ্গে দেখা করেন দলটির নেতারা। এদিকে কমিশনার সানাউল্লাহ আবারও জানান আগামী সপ্তাহে যে কোনো দিন ঘোষণা হবে তফসিল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে বুধবার বিকেলে নির্বাচন ভবনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। পরে শাপলাকলি প্রতীকে নিবন্ধন সার্টিফিকেট নেন তারা। ভোটের মাঠে সমান সুযোগ নিয়ে উদ্বেগের কথা জানান নাহিদ ইসলাম। বলেন প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে কিনা খতিয়ে দেখতে হবে। কথা বলেন তফসিল নিয়েও। প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে, এটা যদি তারা ভবিষ্যতে করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া আদালতকে ব্যবহার করে সংস্কার কার্যক্রম ব্যাহত করার অভিযোগ আনেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। যাতে সবাইয়ের সাথে কথা বলে জেনে সবাইকে অনবোর্ড করে এই জিনিসটা করার জন্য সেটা বলেছে। এর আগে সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য আয়োজিত কর্মশালায় অংশ নেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরে তিনি বলেন জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে আয়োজনই বড় চ্যালেঞ্জ। আর একটা ভোটার অন অ্যান এভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান এভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। একই অনুষ্ঠানে ইসি সচিব বলেন এবার সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চায় কমিশন, এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো বাহিনীর নয়, বিচার হচ্ছে গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা এ কথা বলেন। বুধবার আওয়ামী লীগ আমলে র্যাবের আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আদালতের কাঠগড়ায় হাজির করা হয় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 14 ডিসেম্বর। র্যাবের আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় আসামি শেখ হাসিনা সহ 17 জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছে 10 সেনা কর্মকর্তা। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে র্যাবের টিএফআই সেলে নির্যাতনের চিত্র তুলে ধরেন। বলেন সরকার বিরোধী অনেককে গুম করে হত্যার পর মরদেহ ডুবিয়ে দেয়া হয়। প্রসিকিউশন জানায় গ্রেপ্তার সেনা কর্মকর্তারা তখন র্যাবের বিভিন্ন দায়িত্বে ছিলেন। যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল, ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল, দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো, অর্থাৎ
বন্দীদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো। একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির দু চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে। শুনানিতে আদালত ও প্রসিকিউশন জানায় এই বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, গুমের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন, যেগুলোকে ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয়। এদিকে শুনানিতে আসামি সেনা কর্মকর্তাদের কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করার আবেদন করা হয়, তবে আদালত তা নামঞ্জুর করেছে। আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের আরেক মামলায় 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু 7 ডিসেম্বর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। দু একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি, এমনটাই জানান কেন্দ্রীয় নেতারা। চলছে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি। এখন পর্যন্ত মনোনয়ন পেতে আবেদন জমা পড়েছে 1,500-এর বেশি। তবে একাধিক দলের সঙ্গে জোট গঠনের কথা শোনা গেলেও ফলপ্রসূ হয়নি আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। এছাড়া কিছু বিষয়ে সংশোধনীয় জরুরি। মনোনয়ন ফর্ম বিতরণ এবং প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে এখন সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করছে এনসিপি। ব্যক্তিগত, রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। সারা দেশে 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। প্রথম ধাপে ঘোষণা করা হবে 100 আসনের প্রার্থীর নাম। পাশাপাশি অন্য দলের সঙ্গে জোট গড়ার আলোচনাও চালিয়ে যাচ্ছে দলটি। 300 আসনই প্রার্থী রেডি আছে। দ্বিতীয়ত হলো, যদি কোনো রাজনৈতিক দল আমাদের সাথে জোটবদ্ধ হতে চায় তখন আমরা তাদের সাথে জোটবদ্ধ হয়ে আমরা কিছু প্রার্থী তালিকা এদিক সেদিক করব। এরই মধ্যে গণসংযোগে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিদ্বন্দ্বীরা শক্তিশালী হলেও এনসিপির প্রার্থীরাও গ্রহণযোগ্যতায় পিছিয়ে থাকছে না দাবি নেতাদের। বস্তা পচা নোংরা রাজনীতির দিন শেষ হয়ে আসছে দেশে নতুন ধরনের মানসিকতা সৃষ্টি হতে যাচ্ছে এবং সেই মানসিকতার প্রতিফলন কিছু না কিছু মানুষের মধ্য দিয়ে ঘটতে হবে। যার টাকা নাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার ক্ষমতা নাই, তাদেরকে আসলে প্রার্থী করা হয় না বিভিন্ন দলগুলো থেকে। তো সেক্ষেত্রে জনগণের কাছে আসলে অপশনই থাকে না। সাভার অঞ্চলে আমি আন্দোলন সংগ্রাম করেছি এবং জুলাইও পুরো 36 দিন আমি সাভার আশুলিয়ার রাস্তাগুলোতে আমি লড়াই সংগ্রাম করেছি ছাত্রলীগের বিরুদ্ধে। নতুন দল হিসেবে অল্প সময়ের মধ্যে নিবন্ধন, প্রতীক বরাদ্দ এবং 1,500-এর বেশি আবেদন জমার বিষয়টিকে এনসিপির বড় অর্জন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জোট নাকি এককভাবে নির্বাচন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। তার প্রতীক হয়েছে অল্প সময়ের মধ্যে, তার রেজিস্ট্রেশন হয়েছে, তার একটা সমর্থক ভিত্তি তৈরি হয়েছে। এখন এটাকে নিয়ে এগোতে হবে তাকে আস্তে আস্তে। এবং তারা যদি মানুষকে আপ্লুত করতে পারে, মানুষকে তাদের মধ্যে আগ্রহী করতে পারে, মোটিভেট করতে পারে, দেন আবার একটা ডে বাই ডে আস্তে আস্তে তারা তাদের জনভিত্তিটাকে সম্প্রসারিত করতে পারবে। ঢাকার 20টি আসন ঘিরে বাড়তি নজর এনসিপির। দলটির সর্বোচ্চ ফোরাম 10 সদস্যের পলিটিক্যাল কাউন্সিল। এ ফোরামের 6 জনই ঢাকা থেকে ভোটের লড়াইয়ে নামার মিলছে আভাস। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।